উদ্ভট চরিত্র, আজগুবি থিম, বিচিত্র ট্রিটমেন্ট, সুকুমার রায়ের তৈরি আশ্চর্য জগৎ। ননসেন্স, কিন্তু কোথাও যেন মনে হয় আমাদের চেনা চৌহদ্দির মধ্যেই এসব রয়েছে। এমনই অদ্ভুত সুকুমারের ম্যাজিক রিয়েলিজম, যা এক্কেবারে আয়ত্তের মধ্যে, তাকেই অধরা করে রাখা। যে অকল্পনীয় তার সঙ্গেই অনায়াসে হ্যান্ডশেক করা। সেখানে লুই ক্যারল বা লিয়ারের চেয়ে আলাদা আমাদের সুকুমার। তোড়ায় বাঁধা ঘোড়ার ডিমি বলুন কিংবা 21শে আইন, এগুলো আসলে প্রবাদের মতো হয়ে গিয়েছে। আর সেখানেই সুকুমার রায়ের সাফল্য। ঠিক এভাবেই ননসেন্স ভার্সকে তিনি একেবারে অন্য একটা ডাইমেনশন দিয়ে আমাদের কাছে নিয়ে এসেছিলেন। 7×14 নামে 4, হাতে রইল পেন্সিল। আমি বললাম, তবে যে বলছিলে 7×14 হয় না, এখন কেন? কাক বলল, তুমি যখন বলেছিলে তখন পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। পুরনো বাংলার হাট্টিমা টিম বা একানোরের থেকে ঢের এগিয়ে হুকোমুকো হ্যাংলা বা কাকেশ্বর কুচকুচে। বিষয়গত এবং ভাষাগত দু ধরনের ননসেন্সেই তুখোড় ছিলেন সুকুমার। কিন্তু কোথায় তার উত্তরসূরিরা? আজকের বাংলা সাহিত্যে, বাংলা গানে দু একটা হাতে গোনা প্রয়াস ছাড়া চোখেই পড়ে না তেমন ননসেন্সের ব্যবহার। ওই ধারাটাই আমরা বহন করে নিয়ে চলেছি। এরকম কোনো ধ্বজা উড়িয়ে আমরাও কোনো ইন্টারভিউ দিতে চাই না। আমার বক্তব্য যে আমরা তো বড় হয়েছি এগুলো পড়েই, মানে আমাদের মাত্র ত্রৈলোক্যনাথ আমরা পড়ছি, সুকুমার রায় একটা সময় আমাদের সাধারণ বাঙালি জীবনযাপনে খুব অভ্যস্ত কথোপকথন ছিল। আমাদের অবচেতনে, আমাদের অজান্তেই কিন্তু সুকুমার রায় সেখানে প্রবেশ করে যায়। মানে আমি বলছি যে এইটাকে আমাদের এড়ানোর কোনো রাস্তা নেই। আজ কবির সুমনও যখন গান গাইছে, কবির সুমন যেখানে আমাদের জন্যের মতন গান লেখে, একটা জায়গায় সানিদা মাগারেসা, মাদার টেরেসা, এই আমি বলছি 21শে আইন আর গণেশ পাইন, এই মিল কিন্তু আমি বলছি এটা সুকুমার রায় না থাকলে সম্ভব হতো না। এই বাংলা বাজারের মধ্য মেধার মহাযজ্ঞে প্রতিভার অভাব হয়তো একটা কারণ, আরও একটা কারণ চিন্তা ভাবনার গলদ। আমাদের একটা স্বভাব আছে যে কোনো কিছুর গায়ে একটা লেবেল সেঁটে দেওয়া। সুকুমার রায়ের ক্ষেত্রেও সম্ভবত ঠিক তাই হয়েছিল। তাকে ছোটদের ছড়াকার হিসেবেই আমরা অধিকাংশেরা চিনেছিলাম। আসলে তা নয়, তিনি যেমন ছোটদের একইভাবে সমানভাবে তিনি বড়দেরও। এই হযবরলকেই আমরা আজকের সামাজিক প্রেক্ষাপটে, আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে অনায়াসে ব্যাখ্যা করতে পারি। এমনকি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি দিয়েও এই হযবরলকে ব্যাখ্যা করা যায়। কি অপরূপ কথা লিখেছেন সুকুমার রায়, হযবরল হযবরল হযবরল। যতই হাসায় এ যে ততই ভাবায়। মারাত্মক একটা বৈপরীত্য ফুটে ওঠে সুকুমারের লেখায়। সারবস্তুতে যেমন তুমুল মারপ্যাঁচ, ঠিক উল্টো দিকে সারল্যও তাঁর ব্রহ্মাস্ত্র। আসলে সহজ সরল একটা মন নিয়ে কলম ধরেছিলেন তিনি। না হলে মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যুর ঠিক আগে কেউ লিখতে পারে, আলোয় ঢাকা অন্ধকার, ঘণ্টা বাজে গন্ধে তার, গোপন প্রাণে স্বপন দূত, মঞ্চে নাচেন পঞ্চভূত। আজকের পৃথিবী থেকে এই সারল্যই বোধহয় ভ্যানিশ হয়ে গিয়েছে। তাই অনেকেই হযবরলর মজা তো বুঝি না, মাহাত্ম্যও বুঝি না। ব্যাকরণকে দুমড়ে মুচড়ে কিভাবে অসম্ভবের ছন্দেতে তাল মেলাতে হয় তা গুলিয়ে ফেলি। আর যারা ব্যতিক্রম, যারা গেছোবাজার কাগেয়াপটির ডেলি প্যাসেঞ্জার, যারা পাগলা দাশুর জিগরি দোস্ত, নোটবুক ঘেটে ঘেটে যাদের মুখস্থ কার নাম দুন্দুভি, কাকে বলে অরণি, তারা বিলক্ষণ বোঝেন এই ব্রহ্মাণ্ডের সার সত্য। সবার চাইতে ভালো পাউরুটি আর ছোলা গুড়। আশিস, অনমিত্র, অনুপম ও হ্যারির সঙ্গে সুস্নাত, কলকাতা টিভি।